জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকাল, প্রধান উপদেষ্টা খালেদা তারেক ও জামায়াত আমিরকে আমন্ত্রণ। গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে একজনের পদত্যাগ, 205 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান খালেদা জিয়ার, সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে বললেন তারেক রহমান। দেশ জুড়ে আইন শৃঙ্খলার অবনতি, ষড়যন্ত্র আছে কিনা প্রশ্ন সাধারণ মানুষ ও বিশ্লেষকদের। সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের 21 সংবাদ। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় রাজনীতির ময়দানে আসছে নতুন দল, জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুক্রবার। দেশের রাজনীতিতে নতুন এই দলের আগমন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জুলাই গণ অভ্যুত্থান, টানা এক মাসের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন, অভূতপূর্ব গণজোয়ারে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন। সেখানে নিশ্চিত হয় ছাত্র নেতৃত্বের প্রতিনিধিত্ব। উপদেষ্টার পদ পান 3 ছাত্রনেতা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ছাত্ররা নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন, এ নিয়ে শুরু থেকেই ছিল আলোচনা। সেই আলোচনা এগিয়ে চলে নতুন বন্দোবস্তের লক্ষ্যকে নিশানা করে। নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। আবারও হাল ধরতে এগিয়ে আসেন জুলাই আন্দোলনের শীর্ষ সারির নেতা নাহিদ ইসলাম। দলের কাণ্ডারি হতে পদ ছাড়েন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীকী স্থান জাতীয় সংসদ ভবনের সামনে থেকে যাত্রা শুরু হচ্ছে নতুন এই দলের। দলটির আহ্বায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, আর দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলম। ছাত্র নেতৃত্বের এই নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে এরই মধ্যে সব মহলে আগ্রহের সৃষ্টি হয়েছে। মিশ্র প্রতিক্রিয়াও দিয়েছেন অনেকে। যে কোনো রাজনৈতিক দল সংগঠিত হতে তৃণমূল পর্যায়ে সময় লাগে। সেক্ষেত্রে এই দল, নতুন দল যদি হয়, তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে কতটুকু সফলতা অর্জন করবে সেটাই ভবিষ্যৎ বলে দেবে। একটা হচ্ছে বিএনপি, আর একটা হচ্ছে আওয়ামী লীগ। এর বাইরে নতুন কোনো দল এসে কোনো কিছু ভালোভাবে করতে পারবে কিনা আমি আসলে মনে করি না। নতুন দল যেহেতু ওরা এত ফ্যাসিস্ট সরকারকে করছে, আমরাও চাই নতুন কিছু হোক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন দলের জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন দলের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে আমন্ত্রণ জানান। সেখান থেকে বেরিয়ে সমন্বয়ক হান্নান মাসুদ জানান, প্রধান উপদেষ্টা সাদরে তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং বাংলাদেশে যাতে আগামীতে ফ্যাসিবাদ বিরোধী সকল গণতান্ত্রিক শক্তি মিলেমিশে থাকতে পারে তা নিশ্চিত করবেন বলে জানিয়েছেন। এছাড়া নতুন দলের পক্ষ থেকে সকল রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, এমনকি বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং তিনি আমাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন যে আগামীর বাংলাদেশে সকল রাজনৈতিক দল মিলেমিশেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। জাতীয়তাবাদী দল বিএনপিকে মহাসচিব এবং ওনাদের চেয়ারম্যানের নামে আমরা চিঠি পৌঁছাবো। পাশাপাশি হচ্ছে আমরা বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, এদেরকে আমরা সরাসরি চিঠি পৌঁছানোর চেষ্টা করব। এদিকে 22 শর্তে জাতীয় নাগরিক পার্টিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।
বিকেলে জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কেন্দ্রীয় কার্যালয়ে যান। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে প্রতিনিধি দল জানায় শুক্রবার মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশের আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে তারা। জনভোগান্তি থেকে মুক্তি পেতে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এড়িয়ে চলার আহ্বান জানান তারা। সার্বিক নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজেদের স্বেচ্ছাসেবক দল তৎপর থাকবে। এদিন সারা দেশ থেকে প্রায় 2 লাখ মানুষের সমাগমের আশা করছেন প্রতিনিধিরা। সারা বাংলাদেশ থেকে আমাদের 2 লক্ষের বেশি আমাদের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী সহ এবং সমর্থকবৃন্দ তারা আসবেন। যেহেতু ঢাকাতে একটা বেশ বড় মাত্রায় একটা গ্যাদারিং সমাবেশ হচ্ছে, যেন নাগরিক সুবিধাগুলো কোনো প্রকার বিঘ্ন না ঘটে, এই ব্যাপারটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে যাবত কথা বলছেন। গাড়ি পার্কিং থেকে শুরু করে ট্রাফিকে যেন কোনো সমস্যা না হয়। বিশেষ করে আমরা যদিও শুক্রবার বেছে নিয়েছি আমাদের প্রোগ্রামের জন্য, যেন নাগরিকদের কোনো প্রকার ট্রাফিকে কোনো প্রকার ভোগান্তি তৈরি না হয়। এদিকে আত্মপ্রকাশের পর এবার 205 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে একদিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন সমন্বয়ক রিফাত রশিদ। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, মধুর ক্যান্টিনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিকল্পিত ছিল কিনা তা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজুন নিম্মি। বুধবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কমিটি গঠনকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তেজনা ছড়ায় মধুর ক্যান্টিনে। তবে একদিন পরেই সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সদ্যজাত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। বিশ্ববিদ্যালয়গুলো সহ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 205 জন শিক্ষার্থীকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের এই ছাত্র সংগঠনটি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন আবু বাকের মজুমদার। জানান, ঘটনাটি পরিকল্পিত ছিল কিনা খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার সাথে আসলে কারা জড়িত ছিল, আমরা তার একটি সাংগঠনিক প্রক্রিয়া যাচ্ছি এবং প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা 7 কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এবং তার ভিত্তিতে আমরা কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। পাবলিক প্রাইভেট ভেদাভেদ না করে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় AIUBর শিক্ষার্থী নাইম আব্দুল্লাহ। যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গিয়েছিল তখন কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের প্রতি যে আমাদের আত্মার টান, সেই আত্মার টানে কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম। সেই আত্মার টান ধরে রেখে ভবিষ্যৎ রাজনীতিতে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি, সেই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চাচ্ছি। এদিকে সংগঠন আত্মপ্রকাশের একদিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সমন্বয়ক রিফাত রশিদ। খালেদ বিন কালাম, নাহিদ সিরাজুন নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। এখনও ফ্যাসিস্ট সরকারের দোসররা গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে নানা চক্রান্ত করছে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে এরই মধ্যে জনমনে সংশয় ও সন্দেহের সৃষ্টি হয়েছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। দীর্ঘ 7 বছর পর বিএনপির বর্ধিত সভা, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এমন প্রতিপাদ্যে বহুল প্রতীক্ষিত এই সভায় চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যোগ দেন ভার্চুয়ালি। দেশ সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া স্মরণ করেন দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য নিরন্তর সংগ্রাম করা নেতাকর্মীদের অবদান, আত্মত্যাগ ও জুলাই আন্দোলনের শহীদদের। দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বলেন, ফ্যাসিস্ট শাসকদের বিদায়ের পর গঠিত হওয়া অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা দ্রুত জাতীয় নির্বাচন। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের
ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। বর্ধিত সভার সভাপতির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে। সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে বিএনপি প্রশ্রয় দেবে না বলেও সভায় নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন তারেক রহমান। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে, জনগণও বিএনপিকে বিশ্বাস করে। সুতরাং আপনার প্রতি, আপনাদের প্রতি, বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এর আগে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন নিয়ে কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা দুঃখের সঙ্গে দেখছি এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির বর্ধিত সভায় যোগ দেয়া নেতারা বলছেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও বিএনপির চূড়ান্ত বিজয় এখনও আসেনি। তাই লক্ষ্য পৌঁছাতে ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। ত্যাগীদের মূল্যায়ন করে আগামী নেতৃত্বে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও উঠে আসে ডেলিগেটদের কণ্ঠে। মাহিলা ইসলামের আরেকটি প্রতিবেদন। জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে বহুল প্রতীক্ষিত বর্ধিত সভা। অংশ নেন তৃণমূল থেকে নীতি নির্ধারণী পর্যায়ের 4000-এরও বেশি নেতা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ডেলিগেটদের উচ্ছ্বাসে মুখরিত পুরো প্রাঙ্গণ। তারা বলছেন, পরিবর্তিত পরিস্থিতি আর আগামী নির্বাচনের আবহের মধ্যে এই সভা দলীয় কার্যক্রমে গতি বাড়াতে উদ্বুদ্ধ করবে। মানুষের ভাট কাপড়, ভোটের যে অধিকার, অর্থনীতির ব্যবস্থাপনা, এটা যাতে সুরাহা হয়, নিরাপত্তা ফিরে আসে, সেই সব কিছু নির্ভর করছে গণতন্ত্র প্রতিষ্ঠার উপর। জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হবে, এই বিষয়টা জনগণকে বোঝানো এবং 31 দফা রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দিয়েছে আমাদের দল থেকে, সেটা বাস্তবায়ন করা। পার্টি গণতান্ত্রিকভাবে চলে, নেতাকর্মীদের নীতি অনুসরণ করে তাদের মতকে প্রাধান্য দিয়ে দল যে পরিচালিত হয়, তাই না, সেটা হচ্ছে বর্ধিত সভার একটা ম্যানিফেস্টেশন। হাসিনা সরকারের পতনের পর নব্য নেতাদের আস্ফালনে ত্যাগীরা কোণঠাসা হয়ে যাওয়ার আক্ষেপও ছিল তাদের কণ্ঠে। অনেকে গুম হয়েছে, খুন হয়েছে শুধু একটিমাত্র কারণেই, যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে সেই সব নেতাকর্মীদের মূল্যায়ন, এই বিষয়গুলি আমার ধারণা যে আমরা যারা তৃণমূলের নেতাকর্মী আমরা সেই জিনিসগুলি তুলে ধরব। একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। সভায় যোগ দেয়া নেতারা বলছেন, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনে দলকে জয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশকে সামনে কেমনে এগিয়ে নিয়ে যায়, শান্তি শৃঙ্খলা কেমনে বজায় রাখা যায়, এটা নিয়ে আলাদা আমরা বসবো, কথা বলবো, মত বিনিময় করব। আগামী দিনে আমরা যেন একটা নির্বাচিত সরকার, গণতন্ত্রের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে পারি। 7 বছর পর বিএনপির এই বর্ধিত সভা থেকেই আগামী জাতীয় নির্বাচনের জন্য দলের প্রস্তুতি শুরু হবে, এমন অভিন্ন প্রত্যাশা জানান সবাই। দীর্ঘ 7 বছর পর আবারও অনুষ্ঠিত হলো বিএনপির বর্ধিত সভা। তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যয়, সেই সাথে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের তাগিদও উঠে আসে এই বর্ধিত সভা থেকে। আগামী বাংলাদেশ হবে সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা দলের নেতাকর্মীদের।
মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সবার ক্ষতির মাত্রা এক না হওয়ায় জুলাই আন্দোলনে আহতদের ক্যাটাগরি করে সাহায্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, শহীদ পরিবারগুলোকে এককালীন 30 লাখ টাকা ও মাসে 20,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। অন্যদিকে ক্ষতির মাত্রা বিবেচনায় আহতদের এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করে ক্ষতিপূরণ দেওয়া হবে। কে কোন ক্যাটাগরিতে পড়বেন তা চিকিৎসকরা নির্ধারণ করেছেন। মানবিক বিষয়টা তো আমাদেরকে দেখতে হবে। অনেকে 2 চোখ হারিয়েছেন, অনেকের পা কেটে ফেলতে হয়েছে, অনেকের হাত কেটে ফেলতে হয়েছে। এটা তো এই যে মানবিক বিষয়টাকে সামনে রেখে এই কাজটা এই ক্যাটাগরি করা হয়েছে। দেশ জুড়ে একের পর এক ধর্ষণ, ছিনতাই আর ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ায় প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে এমন পরিস্থিতি সৃষ্টির পেছনে কোনো মহলের হাত থাকতে পারে বলেও মনে করছেন সাধারণ মানুষের পাশাপাশি অপরাধ বিশ্লেষকরা। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। রোববার রাতে রাজধানীর বনশ্রীতে ছিনতাইয়ের ঘটনা এটি। স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 160 ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় অপরাধীরা। এখনো হাসপাতালে তিনি, আটক করা যায়নি কাউকে। 6টা গুলি করছে, গুলির শব্দ, চিৎকার করছে যে গেটটা কেউ খুলো। রাজধানীর পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে হরহামেশাই চোখে পড়ছে চাপাতিয়ার রামদাহাতে দৌড়ানোর দৃশ্য। দিনে দুপুরে রাস্তায়, বাসে, অটোরিকশায়, এমনকি বাড়ি ফেরার পথে হামলা চালায় অপরাধীরা। এছাড়া সরকারি বেসরকারি স্থাপনা সহ প্রতিদিনই কোথাও না কোথাও লাগছে বা লাগানো হচ্ছে আগুন। বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী 2025-এর জানুয়ারিতে দেশে ডাকাতির ঘটনায় অভিযোগ হয়েছে 242টি, যা গত 6 বছরের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া অন্য অপরাধের অভিযোগও গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে আতঙ্কে দিন পার করা জনগণের দাবি, দেশে এমন পরিস্থিতি সৃষ্টির পেছনে থাকতে পারে রাষ্ট্রবিরোধী কোনো মহলের হাত। গাজীপুরের যে মেয়র যিনি ছিলেন, জুম মিটিংয়ে বলছিল যে যারা আওয়ামী লীগের সদস্যদেরকে গিয়ে দিনে থাকতে দিবে না, ঘুরতে দিবে না, সেই শহরবাসীকে আমরা রাতে ঠিকমতো থাকতে দিব না। তারা বিভিন্ন ধরনের অপকর্ম চালাতে পারে। অবশ্যই পরিকল্পিত ষড়যন্ত্র। এখানে যে অগ্নিকাণ্ড হচ্ছে, রাজনৈতিক দল অনেক জড়িত থাকতে পারে। অবশ্যই শঙ্কার মধ্যে কাটছে, এখন আসলে সেফ ফিল করছি না। সাধারণ মানুষের মতামত আমলে নিয়ে এ বিষয়ে কথা হয় অপরাধ বিশ্লেষকদের সঙ্গে। পতিত সরকারের দোসর যারা ছিল, তারা যে খুব হৃষ্টচিত্তে এই পরিবর্তনগুলো নিচ্ছে তা না, তাদেরও একটা অংশের একটা অপচেষ্টা থাকতে পারে এইগুলোতে ইন্ধন দেওয়া। ব্যক্তিগত ক্ষোভ পূরণ করার যে প্রসঙ্গগুলো আছে সেগুলো আমরা নানাভাবে দেখছি, বলছেন পতিত সরকার প্রধান, এবং তার নেতাকর্মীদের বক্তব্য বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর কথাবার্তা আমরা শুনেছি, তিনিও বলছেন যে তোমাদের যদি পুড়িয়ে দেয় তোমরাও পুড়িয়ে দাও, তোমাদের যদি ভেঙে দেয় তোমরাও ভেঙে দাও। এগুলো জিঘাংসামূলক কথাবার্তা। তো সেটা আরও এই জাতীয় কর্মকাণ্ডকে উস্কে দিতে পারে। পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসনের সঙ্গে জনসাধারণকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জনমতটাকে পুলিশের পক্ষে আনতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে আনতে হবে। তখনই আসবে যখন দেখবে যে পুলিশ সত্যি কাজ করছে। অপরাধ এবং অপরাধীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ এবং গণপ্রতিবাদ এর কর্মসূচি নিয়ে যদি তারা মাঠে থাকে, যার যার এলাকায় সক্রিয় থাকে, তখন এই পরিস্থিতি থেকে উত্তরণ মিলবে। অপরাধ পরিকল্পিত বা প্রশাসনের দুর্বলতা যে কারণেই হোক, দ্রুত এ অবস্থা থেকে পরিত্রাণ চান সবাই। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে রাজশাহী সেনানিবাসে পৌঁছালে তাকে সামরিক রীতি অনুযায়ী অভিবাদন জানানো হয়। এরপর সেনাবাহিনী প্রধানকে পরিয়ে দেওয়া হয় র্যাঙ্ক ব্যাজ। বক্তব্যে সেনাপ্রধান বলেন, দেশের প্রয়োজনে সেনারা নিজেদের জীবন উৎসর্গ করবেন। আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান জেনারেল ওয়াকারুজ্জামান।
আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। সুন্দরবনের জলদস্যু হান্নান বাহিনীর প্রধান সহ 7 জন গ্রেফতার, অস্ত্রসহ উদ্ধার। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস ও সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। সুমাইয়া খানের রিপোর্ট। সাবেক সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রী ডাক্তার মির্জা নাহিদা হোসেনের বিরুদ্ধে 19টি ব্যাংক হিসেবে 4,000 কোটি টাকার বেশি অবৈধ লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আওয়ামী লীগের নেতা আব্দুর রহমান 2008 সালে ফরিদপুর 1 আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 2024 সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। গত বছর 28 আগস্ট দুর্নীতির অভিযোগে আব্দুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, ডাক্তার মির্জা নাহিদা হোসেন সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 14টি ব্যাংক হিসেবে 5 কোটি টাকার বেশি লেনদেন এবং একই মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর প্রায় 59 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা। এছাড়াও পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে 95 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ধনঞ্জয় কুমার দাস, মোহাম্মদ শরীফ মাহমুদ অপু, মোল্লা নজরুল ইসলাম উৎস বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে, মামলা রুজু হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানায় কোনো কাজ না থাকায় শুক্রবার থেকে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে শ্রম উপদেষ্টা জানিয়েছেন 9 মার্চ থেকে বকেয়া পাবেন শ্রমিকরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মূল ফটকে টাঙানো 14টি নোটিশ। সেগুলোতে ঠু মেরে দেখছেন কারখানার শ্রমিকরা। তাতে লেখা, কারখানায় কোনো কাজ না থাকায় 28 ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে ভেতরে থাকা সবকটি কারখানা। চিন্তার ভাঁজ শ্রমিকদের কপালে। হঠাৎ কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পরে আজকে আমাদের অনেক দুরবস্থা, আজকে থেকে আমরা সুবিধা নিয়ে বের হয়ে যাচ্ছি। কোথায় চাকরি নেবো, কিভাবে কি করবো আসলে বুঝতে পারতেছি না। এখন ফ্যাক্টরি বন্ধ হয়েছে, তাতে অনেক মানুষেরই অনেক অসুবিধা হয়েছে। এর আগে গত বছরের 16 ডিসেম্বর থেকে শ্রম আইন অনুযায়ী কারখানাগুলো লে অফ ঘোষণা করা হয়। এবারের নোটিশে জানানো হয়েছে 9 মার্চ থেকে পর্যায়ক্রমে শ্রমিকদের বেতনাদি পরিশোধ করা হবে। দ্রুত পাওনা পরিশোধের দাবি শ্রমিকদেরও। আমাদের যে পাওনা দাওনা আছে সরকারের কাছে, কোম্পানির কাছে পাওনা দাওনা আমাদের দাবি একটাই, আমাদের দাবি মিটায় দেয়। কোম্পানিটা আবার চালু হয়, আমরা জানি আবার কর্ম করে খাইতে পারি। আমাদের ন্যায্য টাকা এখানে আমাদের বেতন থেকে কাটে রাখা হয়েছে, সেই টাকা তো আমরা পাই, এটা আমার দাবি। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রম উপদেষ্টা জানান 9 মার্চ থেকেই শ্রমিকরা তাদের পাওনা বুঝে পাবেন। 525.46 crore টাকা সংস্থান হয়েছে বিদায় আমি যেটা বললাম যে আগামী 9 তারিখ থেকে শুরু, আমরা চেষ্টা করব আরও আগে দেওয়া যায়, শুরু করে শেষ হয়ে যাবে। কারখানা বন্ধের বিষয়ে জানতে ভেতরে যেতে চাইলে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। অফিসে আছে খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সুন্দরবনের জলদস্যু হান্নান বাহিনীর প্রধান সহ 7 দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। মংলার পার্শ্ববর্তী রামপাল এলাকা থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, জেলে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
বিকেলে ওই বাহিনী সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে রওনা হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় 2টি একনলা বন্দুক ও 3টি রামদা। নারায়ণগঞ্জে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সহ 2জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ফতুল্লা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব জানায় গেল 18 জানুয়ারি নাজমুল ও তার বন্ধুরা স্বামীকে আটকে স্ত্রীকে নির্যাতন ও ভিডিও ধারণ করে। পরে সে ভিডিও দেখিয়ে হত্যার হুমকি দেয় এবং ভুক্তভোগীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। বিষয়টি জানাজানি হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারির পর নাজমুলকে পূর্ব লামাপাড়া বাসা থেকে সন্ধ্যায় গাজীপুর থেকে নাজমুলের বন্ধু রনিকে গ্রেপ্তার করা হয়। এদিকে ঘটনার 8 দিন পর মামলা নেয়ার প্রতিবাদ ও ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। আমার রুমের ভিতরে হঠাৎ করে ঢুকে পড়ার পরে আমার অনেকগুলো ভিডিও দেখাইছে। আমার হাজবেন্ডের মার ধরে গলার ভিতরে ছুরি ধরছে, হাঁটুতে তালা দিয়ে বাড়ি দিছে। এগুলা ভিডিও দেখাই আমার হুমকি দিছে মারার আমার হাজবেন্ডে। তারপর আমার রুমের ভিতরে অনেক হস্তদস্তি হয়েছে। তার একটা ফ্রেন্ড ছিল নাম রনি, ও আসিল রুমের ভিতরে। তারপর অনেক হস্তদস্তি হয়েছে রুমের ভিতরে। আমার আসামির নাম হচ্ছে নাজমুল। তার বাড়িতেই যে ভিকটিম তিনি ভাড়া থাকতেন। সো 18 তারিখ তার হাজবেন্ড যখন রাতের বেলা 12:30টার সময়, 18 তারিখ রাত 12:30টার সময় যখন তার বাসায় আসতেছিলেন, তখন পথিমধ্যে এই নাজমুল এবং তার আরেকজন সহযোগী রনি নাম, তারা তাকে আক্রমণ করে এবং তাকে মারধর করে ওখানে, এবং ওই স্থান থেকে তাকে একটু দূরবর্তী জায়গায় নিয়ে তারা একটা ভিডিও ধারণ করে। কৃষি পণ্য উৎপাদন এবং শিল্প কারখানার যন্ত্রাংশ ও হার্ডওয়্যার পণ্যে ভ্যাট বাড়ানোর প্রতিবাদে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে ব্যবসায়ীদের 40টি সংগঠন। আগের প্যাকেজ ভিত্তিক ভ্যাটের দাবি মানতে 1 সপ্তাহের আলটিমেটাম দেন তারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 2024-25 অর্থবছরের মাঝপথে এসে কৃষিপণ্য উৎপাদনে ব্যবহৃত ডিজেল ইঞ্জিন, মোটর পাম্প, অগভীর ও গভীর পাম্প এবং শিল্প কলকারখানায় ব্যবহৃত যন্ত্রাংশ ও হার্ডওয়্যার পণ্যে 2.5% ভ্যাট বৃদ্ধি করে এনবিআর। এ নিয়ে এনবিআরের সঙ্গে কয়েক দফা বৈঠক করে পুরান ঢাকার প্রায় 40টি ব্যবসায়ী সংগঠন। তবে তা আমলে নেয়নি এনবিআর। প্রতীকী প্রতিবাদ হিসেবে বংশাল এবং নবাবপুর রোডের সব দোকান বন্ধ রাখেন তারা। এমনি তো মানুষের অবস্থা খুব খারাপ, তার মধ্যে যদি আবার অতিরিক্ত একটা ভ্যাটের প্রয়োজন পড়ে, তা মানুষ কিভাবে চলবে? আমাদের আইন যদি মানে আমরা দোকানপাট খুলবো, নাহলে আমরা খুলবো না। পরে মানববন্ধন করেন বৈষম্যমূলক কর বৃদ্ধি প্রতিরোধ কমিটির নেতারা। প্যাকেজ ভ্যাট আপনারা করে দেন, নির্ধারণ করে দেন, আমরা প্রত্যেকে ভ্যাট দিব। আমরা যারা ব্যবসা করি আমরা চাই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে। 5 থেকে 7.5, অর্থাৎ আমাদের যে আগে যে ভ্যাটগুলো দিতাম তার 50% প্রায় বৃদ্ধি করা হয়েছে। গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা খুচরা প্যাকেজ ভ্যাট নির্ধারণ করে আপনার ভ্যাটের পরিধি বাড়ান। এনবিআর এর যারা আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে হুট করে তারা একটা সিদ্ধান্ত নিয়ে নেন। এটা কিন্তু যেভাবে ওনারাও বিব্রত হন, আমরাও বিব্রত হই। 1 সপ্তাহের মধ্যে আরোপিত ভ্যাট প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। ভ্যাট যারা দেয় না তাদের আওতার মধ্যে আনার জন্য কি সহায়তা লাগে সেই সহায়তা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। পূর্বের ভ্যাট বহাল রেখে 2.5% প্রত্যাহার করুক, অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাব। তারা আশা করেন অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের পাশে থাকবে। ভ্যাটের আইনের সংস্কার চাই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। যুক্তরাষ্ট্রে নিজ বাসা থেকে অস্কারজয়ী অভিনেতা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ঠাকুরগাঁওয়ে ঘুষ লেনদেনের অভিযোগে 2 কারারক্ষীকে বরখাস্ত করেছে প্রশাসন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে, সেখানে দেখা যায় রহিম নামের এক কারারক্ষী প্রথমে এক বন্দীর সাথে স্বজনকে দেখা করানোর আশ্বাস দেন। এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল এসে রহিমের সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের জন্য 400 টাকা দেন।
ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঠাকুরগাঁও জেলা কারাগারের পক্ষ থেকে অভিযুক্ত 2 কারারক্ষী আমিনুল ও রহিমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। দুইজন কারারক্ষী তার যারা কারা অন্তরীণ আছেন তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে অনৈতিক ভাবে অর্থ নিচ্ছেন এরকম একটা ভিডিও ক্লিপ আমরা অনলাইনে দেখেছি। সেই ভিডিও ক্লিপটি দেখার পরপরই সংশ্লিষ্ট বিধান অনুযায়ী অনৈতিক কাজ যারা করেছেন এই দুইজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে। পূর্বাঞ্চলের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের 8ম সমাবর্তন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এতে সভাপতিত্ব করেন এবং শিক্ষার্থীদের মাঝে ডিগ্রি প্রদান করেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM.A. ফয়েজ। সমাবর্তনে বিভিন্ন বিভাগের মোট 1922 জন শিক্ষার্থী অংশ নেন। এ সময় 5 শিক্ষার্থীকে সম্মানজনক চ্যান্সেলর স্বর্ণপদক ও 27 জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়। এবার বাণিজ্য সংবাদ। ঝিনাইদহের ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার উদ্বোধন করা হয়েছে। শহরের ফুড সাফারি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন AMGIয়ের সিনিয়র GM কাজী মহিউদ্দিন, DGM জিয়ারুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিদ্যুৎ কুমার বণিক, ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং আমিনুল ইসলাম এবং সিমেন্টের ডিলার মেসার্স JS এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজী জাহাঙ্গীর হোসেন সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তারা ঢালাই স্পেশাল সিমেন্টের গুণগত মান ও নির্মাণ শিল্পের সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ কাল, প্রধান উপদেষ্টা খালেদা, তারেক ও জামায়াত আমিরকে আমন্ত্রণ। গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে একজনের পদত্যাগ, 205 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান খালেদা জিয়ার, সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে বললেন তারেক রহমান। দেশ জুড়ে আইন শৃঙ্খলার অবনতি, ষড়যন্ত্র আছে কিনা প্রশ্ন সাধারণ মানুষ ও বিশ্লেষকদের। এবং সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2094 আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।